বন্ধুরা, আমার নাম ইরফান মাহমুদ। আমি বাংলাদেশের একজন সাধারণ ছেলে। আজকের গল্পটি আমার খুব কাছের একজন মানুষকে নিয়ে, যিনি আমার চাচাতো বোন তাজনিয়া ইসলাম তন্নি। আমরা একই বাড়িতে বড় হয়েছি, এক উঠোনে খেলেছি আর একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এই সহজ সরল সম্পর্কে এমন কিছু জটিলতা তৈরি হয় যা আমি কখনো কল্পনাও করিনি। আমাদের পরিবার দুটো হলেও মন ছিল এক। চাচা চাচি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, আর আমার বাবা মা তন্নিকে মেয়ের স্নেহ দিতেন। ছোটবেলা থেকেই তন্নি একটু অন্যরকম ছিল। সবার প্রতি তার ভালোবাসা ছিল অঢেল, কিন্তু আমার প্রতি তার যত্নটা ছিল চোখে পড়ার মতো। আমি খেলতে গিয়ে ব্যথা পেলে আমার চেয়ে বেশি কষ্ট যেন ওই পেত। আমার সামান্য জ্বর হলেও সারা রাত আমার পাশে বসে থাকত। তখন এই বিষয়গুলো খুবই স্বাভাবিক মনে হতো ভাই বোনের নিখাদ ভালোবাসা। সমস্যাটা শুরু হলো যখন আমরা কৈশোরে পা দিলাম। তন্নির আচরণে কিছু পরিবর্তন আমি লক্ষ্য করতে শুরু করি। সে আমার ব্যক্তিগত বিষয়ে বাড়তি মনোযোগ দিতে শুরু করে। আমি কাদের সাথে মিশছি, কোথায় যাচ্ছি, কার সাথে ফোনে কথা বলছি, এইসব বিষয়ে তার জানার আগ্রহ ছিল প্রবল। প্রথমে আমি বিষয়টাকে বোনের যত্ন হিসেবেই দেখতাম, কিন্তু ধীরে ধীরে আমার মনে হতে লাগলো এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমার মনে এক অজানা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তার কথাবার্তায় আমি এক ধরনের যত্নের ছোঁয়া খুঁজে পেতাম, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। মাঝে মাঝে সে এমন কিছু কথা বলতো যার অর্থ আমি বুঝেও না বোঝার ভান করতাম। যেমন একদিন আমার এক বন্ধুর জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তন্নি এসে আমার শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলেছিল, এতটা সেজে যাওয়ার দরকার নেই, সবাই তোমার দিকে তাকাবে। কথাটা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। এটা কি শুধুই বোনের যত্ন, নাকি এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? আমার সন্দেহটা আরও ঘনীভূত হয় যখন সে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড চেয়ে বসে। তার যুক্তি ছিল, সে দেখতে চায় আমি কোনো ভুল পথে যাচ্ছি কিনা। আমি স্বাভাবিকভাবেই তা দিতে অস্বীকার করি, আর সেদিন সে আমার সাথে অনেক অভিমান করেছিল। তার মন খারাপ দেখে আমার কষ্ট হলেও আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। আমার মনে হচ্ছিল সে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এই ঘটনাগুলোর পর থেকে আমি তন্নির কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে শুরু করি। আমি তার সাথে আগের মতো মন খুলে কথা বলতে পারতাম না। আমার মনে হতো আমার প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ সে কোনো ভিন্ন অর্থে গ্রহণ করছে। আমাদের সেই সহজ সরল সম্পর্কটার মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হতে শুরু করেছিল। আমার মনে হতো তন্নি আমার প্রতি যে অনুভূতি প্রকাশ করছে তা সাধারণ ভাই বোনের মতো নয়, এবং এর কারণটা আমি বুঝতে পারছিলাম না। আমার ভেতরের এই দ্বন্দ্ব আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। একদিকে ছোটবেলার সেই নিষ্পাপ বন্ধু তন্নি, আর অন্যদিকে কৈশোরের এই যত্নশীল তন্নি। আমি কোন তন্নিকে বিশ্বাস করব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত, তন্নি আসলে কি চায়? তার এই অদ্ভুত আচরণের পেছনের আসল রহস্যটা কি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে গিয়েই আমি তার সম্পর্কে এমন সব বিষয় জানতে পারি যা আমার ধারণারও বাইরে ছিল। ধীরে ধীরে আমার সামনে উন্মোচিত হতে থাকে এক নতুন সত্য, যা আমার সব সন্দেহ, সব ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু সেই সত্য পর্যন্ত পৌঁছানোর পথটা ছিল আরও অনেক বেশি জটিল ও রহস্যময়। তন্নির কাছ থেকে দূরত্ব তৈরি করার পর আমি ভেবেছিলাম হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টো। আমার এই দূরত্ব তন্নিকে যেন আরও বেশি অস্থির করে তুলল। সে আমার সাথে কথা বলার জন্য নানা ছুতো খুঁজতে শুরু করল। কখনো পড়ার সাহায্যের নামে, কখনো বা বাড়ির ছোটখাটো কাজ নিয়ে সে আমার ঘরে আসত। তার চোখের দিকে তাকালে আমি এক ধরনের আকুতি দেখতে পেতাম, যা আমার সন্দেহকে আরও বাড়িয়ে তুলত। আমার মনে হতো এটা হয়তো আমাকে প্রভাবিত করার কোনো নতুন চেষ্টা। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে দেখি আমার পড়ার টেবিলটা খুব সুন্দর করে গোছানো,
আমার প্রিয় লেখকের নতুন একটা বইও সেখানে রাখা, যেটা আমি কেনার কথা ভাবছিলাম। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, তন্নীলা কি তার জমানো টাকা দিয়ে বইটা কিনে এনেছে এবং সারাদিন ধরে আমার ঘর গুছিয়েছে। এই ঘটনাটা আমাকে খুশি করার চেয়েও বেশি চিন্তায় ফেলে দিল। কেন সে আমার জন্য এতটা করছে? এর পেছনে তার কী উদ্দেশ্য থাকতে পারে? আমার সন্দেহী মন কোনোভাবেই তার এই নিঃস্বার্থ যত্নকে গ্রহণ করতে পারছিল না। আমার মনে হচ্ছিল সে এসব করে আমাকে মানসিকভাবে প্রভাবিত করতে চাইছে, যাতে সে আমার মনোযোগ পেতে পারে বা আমাকে তার কথা শুনতে বাধ্য করতে পারে। আমি তাকে ধন্যবাদ জানানো তো দূরে থাক, উল্টো জিজ্ঞেস করেছিলাম, এসব করার কি দরকার ছিল? আমি তোকে কিছু বলেছিলাম? আমার এই রুক্ষ আচরণে তার মুখটা মলিন হয়ে গিয়েছিল। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সেই রাতে আমার ঘুম আসছিল না। তন্নির সেই মলিন মুখটা বারবার আমার চোখের সামনে ভাসছিল। আমার মনে হচ্ছিল, আমি কি ওর সাথে একটু বেশি কঠোর আচরণ করে ফেলছি? কিন্তু পরক্ষণেই আমার মন বলতো, যা করেছি ঠিকই করেছি। নিজের ব্যক্তিগত পরিসর রক্ষার জন্য এটা প্রয়োজন ছিল। আমি সিদ্ধান্ত নিলাম তার এই ধরনের কোনো আচরণকেই আর প্রশ্রয় দেব না। তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যে তার এই অতিরিক্ত যত্ন আমি পছন্দ করছি না। পরের কয়েকদিন আমি ইচ্ছাকৃতভাবে তন্নিকে এড়িয়ে চললাম। সে আমার সামনে এলেও আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতাম বা ফোন নিয়ে ব্যস্ততার ভান করতাম। আমার এই আচরণে সে যে কতটা কষ্ট পাচ্ছিল তা আমি তার চোখ দেখলেই বুঝতে পারতাম। কিন্তু আমার ভেতরের সন্দেহটা এতটাই প্রবল ছিল যে তার কষ্টকে আমি পাত্তা দিইনি। আমার কেবলই মনে হতো এটা তার আমাকে প্রভাবিত করার একটা চেষ্টা, আর এই চেষ্টায় সাড়া দেওয়া ঠিক হবে না। একদিন রাতে খাওয়ার টেবিলে বাবা হঠাৎ বলে বসলেন, তন্নিমা, তুই নাকি আজকাল ঠিকমতো খাচ্ছিস না? শরীরটা এমন শুকিয়ে গেছে কেন? চাচিও দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি জানি ভাই, মেয়েটা কেমন মন মরা হয়ে থাকে, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। আমি আর চোখে তন্নির দিকে তাকালাম। তার চোখ দুটো ছলছল করছিল। আমাদের চোখাচোখি হতেই সে দ্রুত চোখ নামিয়ে নিল। আমার বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। আমার মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগল, আমি যা ভাবছি তা কি পুরোটাই সত্যি? নাকি আমার সন্দেহের কারণে আমি একজন নিষ্পাপ মানুষকে ভুল বুঝছি? হতে পারে তার প্রকাশভঙ্গিটা একটু অন্যরকম, কিন্তু তার যত্নটা হয়তো সত্যিই নিখাদ। এই ভাবনাটা আমার মনে এলেও আমি তাকে পাত্তা দিলাম না। আমি নিজেকে বোঝালাম এটা আমার মনের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি জানতাম না যে খুব শীঘ্রই আমার জীবনে এমন এক ঝড় আসতে চলেছে যা আমার সব সন্দেহ, সব অহংকারকে উড়িয়ে নিয়ে যাবে। সেই ঝড় আমাকে বাধ্য করবে তন্নিকে এক নতুন দৃষ্টিতে দেখতে, যেই দৃষ্টিতে কোনো সন্দেহ থাকবে না, থাকবে শুধু বিশ্বাস আর শ্রদ্ধা। আমার আর তন্নির মধ্যকার এই শীতল সম্পর্কটা বাড়ির সবার নজরে আসতে শুরু করেছিল। মা একদিন আমাকে ডেকে আলাদা করে জিজ্ঞেস করলেন, কি রে, তন্নির সাথে তোর কি কিছু হয়েছে? তোরা দুজন আজকাল এমন চুপচাপ থাকিস কেন? আমি মায়ের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারিনি, শুধু বলেছিলাম, পড়াশোনার চাপ যাচ্ছে, তাই হয়তো কথা কম হয়। মা আমার উত্তরটা ঠিক বিশ্বাস করলেন বলে মনে হলো না, কিন্তু তিনি আর কিছু বললেন না। এদিকে তন্নি যেন আমার মনোযোগ আকর্ষণের জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করতে লাগল। সে জানত আমি বৃষ্টি ভালোবাসি, তাই যেদিন বৃষ্টি হতো সে আমার পছন্দের আদা চা বানিয়ে আমার ঘরের দরজায় এসে চুপচাপ দাঁড়িয়ে থাকত। আমি দরজা খুললে এক গাল হেসে বলতো, বৃষ্টি হচ্ছে তাই চা নিয়ে এলাম। তার এই সরল আবদারগুলো আমার কঠিন মনের দেয়ালে ধাক্কা দিত, কিন্তু দেয়ালটা ভাঙতে পারছিল না। আমি চা নিয়ে ধন্যবাদ বলেই দরজা বন্ধ করে দিতাম। আমার জন্মদিনের সময় ঘটল আরেক ঘটনা। আমি আমার বন্ধুদের সাথে বাইরে উদযাপন করার পরিকল্পনা করেছিলাম। তন্নি হয়তো সেটা জানতে পেরেছিল।
জন্মদিনের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের টেবিলে একটা ছোট্ট কেক আর একটা হাতে বানানো কার্ড। কার্ডের ভেতরে লেখা, শুভ জন্মদিন ইরফান, পৃথিবীর সব সুখ যেন তোর পায়ে এসে লুটিয়ে পড়ে। লেখাটা পড়ে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। তার প্রতি আমার এত অবহেলা, এত রুক্ষ আচরণ, তবুও সে আমার জন্য এত কিছু ভাবে। আমি সেদিন বন্ধুদের সাথে বাইরে গেলেও আমার মনটা পড়েছিল বাড়িতে। আমার বারবার মনে হচ্ছিল তন্নি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। বাসায় ফিরে দেখি পুরো বাড়ি অন্ধকার, শুধু তন্নির ঘরের দরজা দিয়ে হালকা আলো আসছে। আমি উকি দিয়ে দেখি সে আমার অপেক্ষায় সোফায় বসেই ঘুমিয়ে পড়েছে। তার পাশে রাখা খাবারের প্লেটটা তখনও ঢাকা। আমার বুকের ভেতরটা অপরাধ বোধে ছেয়ে গেল। আমি এতটাও পাষাণ কি করে হতে পারি? আমি সেদিন প্রথমবার নিজের সন্দেহের ওপর বিরক্ত হলাম। আমার মনে হলো একটা মেয়ের নিঃস্বার্থ যত্নকে আমি দিনের পর দিন ভুল বুঝে আসছি। তার যত্ন, তার আন্তরিকতা, সব কিছুকেই আমি সন্দেহের চোখে দেখেছি। আমি সিদ্ধান্ত নিলাম পরদিন সকালে আমি তন্নির সাথে কথা বলবো। তার কাছে আমার এই ব্যবহারের জন্য ক্ষমা চাইব এবং আমাদের সম্পর্কটাকে আবার আগের মতো সহজ করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল। পরদিন সকালে আমি তন্নির সাথে কথা বলার সুযোগই পেলাম না। বিশ্ববিদ্যালয় থেকে একটা জরুরি খবর এলো, আমাদের ফাইনাল সেমিস্টারের জন্য একটা কঠিন প্রজেক্ট জমা দিতে হবে, আর তার জন্য আমাদের কয়েকদিনের জন্য ফিল্ড ওয়ার্কে শহরের বাইরে যেতে হবে। খবরটা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম, কারণ এই প্রজেক্টের ওপর আমার পুরো কেরিয়ার নির্ভর করছিল। আমি আমার জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম। তন্নির সাথে কথা বলার বিষয়টা আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেল। আমি যাওয়ার আগে শুধু তাকে বলেছিলাম, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রাখিস। সে শুধু মাথা নেড়েছিল, কোনো কথা বলেনি। তার সেই নীরব চাহনিটা আমার বুকের ভেতর আজও গেঁথে আছে। আমি তখনও জানতাম না আমার এই যাত্রা শুধু একটা একাডেমিক প্রজেক্টের জন্য ছিল না, এটা ছিল আমার জন্য এক কঠিন পরীক্ষা। এই যাত্রাপথেই আমি তন্নির আসল পরিচয় খুঁজে পাব, এমন এক পরিচয় যা আমার ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে এবং আমাকে শেখাবে যত্নের আসল অর্থ। শহরের বাইরে ফিল্ড ওয়ার্কের জন্য এসে আমি পুরোপুরি কাজে ডুবে গেলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ আর কাজের প্রচণ্ড চাপ, সব মিলিয়ে আমি বাড়ির কথা ভাবার তেমন সুযোগই পাচ্ছিলাম না। দিনে একবার শুধু মায়ের সাথে ফোনে কথা হতো। তন্নির কথা জিজ্ঞেস করতে গিয়েও আমি কেন যেন থেমে যেতাম। আমার অহংকার হয়তো আমাকে বাধা দিত, তবে মনের গভীরে আমি তার জন্য একটা শূন্যতা অনুভব করতাম। আমাদের প্রজেক্টের কাজটা ছিল বেশ কঠিন। তথ্য সংগ্রহ করতে আমাদের দুর্গম পাহাড়ি এলাকায় যেতে হচ্ছিল। একদিন কাজ শেষে হোটেলে ফেরার সময় ঘটল বিপত্তি। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং পাহাড়ি রাস্তায় আমাদের গাড়িটা বিকল হয়ে গেল। আশেপাশে কোনো জনবসতি ছিল না, ফোনেও নেটওয়ার্ক ছিল না। আমরা কয়েকজন বন্ধু মিলে সেই ঝড় বৃষ্টির মধ্যেই আটকা পড়লাম। রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। ঠান্ডায় আমরা সবাই কাঁপছিলাম। আমার হঠাৎ করেই প্রচণ্ড জ্বর চলে এলো। জ্বরের ঘোরে আমি আবল তাবল বকতে শুরু করি। আমার বন্ধুরা আমাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। সৌভাগ্যবশত অনেকক্ষণ পর একটা উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং আমাদের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। আমার পাশে বসেছিলেন আমাদের বিভাগের প্রধান শিক্ষক। তিনি জানালেন আমার অবস্থা বেশ গুরুতর ছিল, নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তিনি আরও জানালেন যে আমার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা সকালের মধ্যেই এসে পৌঁছাবে। স্যারের কথা শুনে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। বাবা মা কতটা চিন্তা করছেন এটা ভেবেই আমার চোখে জল চলে এলো। পরদিন সকালে আমি দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম বাবা মা হয়তো আসবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দরজা ঠেলে যে ঘরে ঢুকল সে ছিল তন্নি। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো কান্নার কারণে ফোলা। দেখেই বোঝা যাচ্ছিল সে সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমোয়নি। আমাকে দেখেই সে ছুটে এসে আমার হাতটা ধরল।
তার হাতের স্পর্শে আমি যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। সে কোনো কথা না বলে শুধু আমার দিকে তাকিয়ে কাঁদছিল। তার সেই কান্নায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু বুক ভরা আন্তরিকতা আর আমার জন্য তীব্র উদ্বেগ। আমি দুর্বল গলায় জিজ্ঞেস করলাম, তুই এখানে কিভাবে? বাবা মা কোথায়? সে কান্নাজড়িত কণ্ঠে উত্তর দিল, খবরটা পাওয়ার পর চাচা চাচি ভেঙে পড়েছিলেন। আমি তাদের বুঝিয়ে একা চলে এসেছি। আমি জানতাম এই মুহূর্তে আমার তোর পাশে থাকাটা সবচেয়ে বেশি দরকার। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে মেয়েটাকে আমি সবসময় ভুল বুঝে এসেছি, যার যত্নকে আমি সন্দেহ করেছি, সেই মেয়েটাই আমার বিপদের দিনে সব ভাইকে তুচ্ছ করে একাই এত দূরের পথ পাড়ি দিয়ে আমার কাছে ছুটে এসেছে। তার এই রূপ আমি আগে কখনো দেখিনি। আমার সব সন্দেহ, সব অহংকার তার চোখের জলের সামনে খড়কুটোর মতো ভেসে গেল। আমি বুঝতে পারছিলাম তন্নির যত্ন কোনো মোহ বা অধিকারবোধ থেকে নয়, এর জন্ম আরও অনেক গভীর থেকে। এই যত্ন নিঃস্বার্থ, পবিত্র। আমি তার হাতটা শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করলাম, সুস্থ হয়ে আমি তার কাছে আমার সব ভুলের জন্য ক্ষমা চাইব এবং তাকে তার প্রাপ্য সম্মান আর আন্তরিকতা ফিরিয়ে দেব। হাসপাতালে তন্নির উপস্থিতি আমার জন্য শুধু মানসিক শান্তিই ছিল না, এটা ছিল আমার দ্রুত সুস্থ হয়ে ওঠার একটা বড় কারণ। সে আমার পাশে একটা ছায়ার মতো লেগে থাকত। সময় মতো ওষুধ খাওয়ানো, আমার পছন্দের খাবার তৈরি করে আনা, ডাক্তারদের সাথে কথা বলা, সব কিছু সে একাই সামলাচ্ছিল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু আমার সেবা করার ক্ষেত্রে তার কোনো ত্রুটি ছিল না। আমার বন্ধুরা বা শিক্ষকরা যখন আমাকে দেখতে আসতেন, তারা তন্নির যত্ন দেখে মুগ্ধ হয়ে যেতেন। আমার এক বন্ধু আমাকে আড়ালে বলেছিল, ইরফান, তুই খুব ভাগ্যবান, এমন একজন বোন পেয়েছিস যে তোর জন্য নিজের জীবনও বাজি রাখতে পারে। বন্ধুর কথাটা শুনে আমার ভেতরটা গর্বে ভরে উঠেছিল, কিন্তু পরক্ষণেই মনে হতো, আমি কি সত্যিই এই যত্নের যোগ্য? আমি তো তাকে শুধু কষ্টই দিয়েছি। রাতে যখন হাসপাতালটা নীরব হয়ে যেত, তন্নি আমার বিছানার পাশের চেয়ারে বসে থাকত। আমি ঘুমের ভান করে ওর দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম সে কখনো আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে, কখনো বা আমার জন্য নীরবে প্রার্থনা করছে। তার এই নিষ্পাপ রূপটা দেখে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। আমার মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। একদিন রাতে জ্বরের ঘোরে আমি হঠাৎ জেগে উঠি। দেখি তন্নি আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে পট্টি দিচ্ছে। আমি অবাক হয়ে বললাম, তুই এখনো ঘুমাসনি? সে চমকে উঠে বলল, তোর জ্বরটা আবার বেড়েছে তাই। আমি তার হাতটা ধরে বললাম, আমার জন্য তোকে আর কষ্ট করতে হবে না, আমি এখন অনেকটাই ভালো আছি, তুই বরং একটু বিশ্রাম নে। আমার কথায় সে কোনো উত্তর না দিয়ে শুধু আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে এত মায়া, এত সারল্য ছিল যে আমার চোখে জল চলে এলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তার হাতটা ধরে কান্না জড়িত কণ্ঠে বললাম, তন্নি, আমাকে মাফ করে দিস, আমি তোকে সবসময় ভুল বুঝেছি। তোর আন্তরিকতাকে আমি কখনো সম্মান দিতে পারিনি। আমার কথা শুনে তন্নিও কেঁদে ফেলল। সে বলল, এসব কি বলছিস ইরফান? তুই আমার ভাই, আমার সবচেয়ে কাছের বন্ধু। তোর ওপর আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আমি শুধু চাই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তার এই উত্তরে তার মহানুভবতার পরিচয় পেয়ে আমি আরও বেশি লজ্জিত হলাম। আমি বুঝতে পারলাম, আন্তরিকতা শুধু পাওয়ার নাম নয়, আন্তরিকতা মানে ক্ষমা করা, আন্তরিকতা মানে সব কিছু উজাড় করে দেওয়া। সেই রাতে আমাদের দুজনের মাঝে জমে থাকা সব ভুল বোঝাবুঝির বরফ গলে গেল। আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, আমাদের ছোটবেলার গল্প, আমাদের বেড়ে ওঠার স্মৃতি, সব কিছু নিয়ে আলোচনা হলো। আমি প্রথমবার তন্নির কাছে আমার মনের কথাগুলো খুলে বললাম। আমি তাকে জানালাম কেন আমি তাকে সন্দেহ করতাম, কেন তার যত্ন আমার কাছে বাড়াবাড়ি মনে হতো। সে আমার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনল, তারপর শান্ত গলায় বলল, আমি হয়তো
আমার আন্তরিকতাটা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি ইরফান। আমার যত্নের ধরনটা হয়তো একটু অন্যরকম। আমি তোকে এতটাই মূল্য দিই যে তোর সামান্য কষ্ট আমি সহ্য করতে পারি না, তাই হয়তো প্রয়োজনের চেয়ে বেশি যত্ন দেখিয়ে ফেলি। কিন্তু বিশ্বাস কর, আমার কোনো উদ্দেশ্য খারাপ ছিল না। তার এই সরল স্বীকারোক্তি আমার হৃদয়কে স্পর্শ করে গেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম। পুরোটা পথ তন্নি আমার পাশে বসেছিল, ঠিক যেন একজন যত্নশীল অভিভাবকের মতো। আমার সামান্য নড়াচড়াতেও সে উদ্বিগ্ন হয়ে উঠছিল। তোর কি কষ্ট হচ্ছে ইরফান? তার এই যত্ন দেখে আমার মুখে হাসি ফুটে উঠছিল। আমি বুঝতে পারছিলাম এই মেয়েটার আন্তরিকতার গভীরতা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নেই। বাড়িতে ফেরার পর একটা উৎসবের পরিবেশ তৈরি হলো। বাবা, মা, চাচা, চাচি সবাই আমাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তারা সবাই তন্নির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তন্নি না থাকলে যে কি হতো আমি ভাবতেও পারছি না। ও একাই সবকিছু সামলেছে, এমন মেয়ে হয় না। আমি মায়ের কথায় সায় দিয়ে তন্নির দিকে তাকালাম। সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমার অসুস্থতার ঘটনাটা আমাদের দুজনের সম্পর্কটাকে একটা নতুন মাত্রা দিয়েছিল। আমার মন থেকে সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল। আমি এখন তন্নিকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিতে দেখতে শুরু করেছিলাম। তার প্রতিটি কাজে, প্রতিটি কথায় আমি এখন শুধু নিখাদ আন্তরিকতাই খুঁজে পেতাম। তার পাগলামিগুলো আমার কাছে এখন আর বাড়াবাড়ি মনে হতো না, বরং এগুলোকে তার যত্নের প্রকাশ বলেই মনে হতো। আমিও তার প্রতি আমার আন্তরিকতা প্রকাশ করতে শুরু করি। সে যখন আমার জন্য খাবার নিয়ে আসতো, আমি তার প্রশংসা করতাম। সে আমার ঘর গোছাতে এলে আমি তাকে সাহায্য করতাম। আমাদের এই পরিবর্তনটা বাড়ির সবার চোখেই ধরা পড়ল। তারা আমাদের দুজনকে একসাথে হাসতে, গল্প করতে দেখে খুব খুশি হতেন। আমাদের বাড়ির পুরনো সেই আনন্দময় পরিবেশটা আবার ফিরে এসেছিল। একদিন বিকেলে আমরা দুজন ছাদে বসেছিলাম। আকাশটা ছিল মেঘমুক্ত। আমি তন্নির দিকে তাকিয়ে বললাম, তুই সেদিন একা একা এত দূরের পথ পাড়ি দিতে ভয় পাসনি? সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভয় তো পেয়েছি, কিন্তু তোর জন্য চিন্তাটা ভয়ের চেয়েও অনেক বড় ছিল। যখন শুনলাম তোর বিপদ, তখন আমার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল যেভাবেই হোক আমাকে তোর কাছে পৌঁছাতে হবে। তার কথাগুলো আমার হৃদয়ে গিয়ে লাগল। আমি বুঝতে পারলাম সত্যিকারের আন্তরিকতা মানুষকে কতটা সাহসী করে তুলতে পারে। এই আন্তরিকতা সব ভয়, সব বাধা অতিক্রম করার শক্তি যোগায়। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে হাজারবার শুকরিয়া জানালাম আমাকে এমন একজন যত্নশীল মানুষ দেওয়ার জন্য। আমাদের সম্পর্কটা এখন ভাই বোনের আন্তরিকতার মধ্যেই আরও গভীর হয়ে উঠেছিল। ভাই বোনের স্নেহের পাশাপাশি আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন গভীরতা তৈরি হতে শুরু করে। আমরা একে অপরের প্রতি এক ধরনের পবিত্র বন্ধন বা গভীর অনুভূতি অনুভব করতাম, যা ছিল পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে। আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে আমরা একে অপরের জন্য একে অপরকে আরও ভালো মানুষ হতে সাহায্য করছি। আমরা আমাদের পরিবারের সম্মান ও মূল্যবোধের মধ্যে থেকেই এই বন্ধনকে আরও শক্তিশালী করতে চেয়েছিলাম। আমরা জানতাম আমাদের এই পথটা সহজ হবে না, কিন্তু আমরা এটাও বিশ্বাস করতাম যে আমাদের আন্তরিকতা যদি সত্যি হয় তবে আমরা সব বাধা জয় করতে পারব। আমরা একে অপরের পাশে থেকে আমাদের পরিবারের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করলাম। আমাদের মধ্যকার পরিবর্তনটা পরিবারের সদস্যরাও গভীরভাবে লক্ষ্য করছিলেন। বিশেষ করে আমার মা এবং তন্নির মা, মানে আমার চাচি, প্রায়ই আমাদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেন। তাদের চোখে মুখে আমি এক ধরনের প্রশান্তি দেখতে পেতাম, যা আমাদের সাহস যোগাত। তারা হয়তো আমাদের মনের কথাগুলো না বলতেই বুঝে গিয়েছিলেন। মায়েরা বোধহয় এমনই হন, সন্তানের মনের ভাষা তারা সহজেই পড়তে পারেন। একদিন চাচি আমাকে একা পেয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ইরফান, তুই এখন বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তোর হয়েছে। তোর আর তন্নির জন্য আমরা যা ভালো মনে করব সেটাই করব। চাচির এই কথায় আমি বেশ অবাক হলাম। তিনি কি তাহলে আমাদের সম্পর্কের কথা জেনে গেছেন?
আমি লজ্জায় কোনো কথা বলতে পারছিলাম না, শুধু মাথা নিচু করেছিলাম। এদিকে তন্নির মধ্যেও আমি এক ধরনের পরিবর্তন দেখতে পাই। সে আগের চেয়ে অনেক বেশি লাজুক হয়ে গিয়েছিল। আমার সামনে এলে তার গাল লাল হয়ে যেত। সে আমার সাথে আগের মতো খোলামেলা কথা বলতে পারত না। তার এই লাজুক ভাবটা আমার দেখতে খুব ভালো লাগত। আমি বুঝতে পারতাম তার মনের ভেতরেও আমার মতোই এক ঝড় চলছে। আমরা দুজনেই একটা অদৃশ্য সুতোয় বাধা পড়েছিলাম, কিন্তু কেউই সেই সুতোটা ধরে টান দেওয়ার সাহস করছিলাম না। আমরা একে অপরের চোখের ভাষায় কথা বলতাম, ইশারায় মনের ভাব প্রকাশ করতাম। আমাদের এই নীরব আন্তরিকতা আমাদের সম্পর্কটাকে আরও বেশি মধুর করে তুলেছিল। আমরা দুজনেই জানতাম আমাদের এই বন্ধনের নাম নিষ্পাপ যত্ন, যা কোনো সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা এলো একদিন সন্ধ্যায়। সেদিন বাড়িতে আমাদের দুই পরিবারের সবাই একসাথে বসে গল্প করছিলেন। বাবা হঠাৎ করেই চাচাকে উদ্দেশ্য করে বললেন, ভাই, ছেলেমেয়েরা তো এখন বড় হয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবা উচিত। বাবার এই কথায় ঘরের পরিবেশটা হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল। আমি আর তন্নি একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনেরই বুকের ভেতরটা ধুকফুক করছিল। চাচা বাবার কথায় সায় দিয়ে বললেন, ঠিকই বলেছিস ভাই, ইরফান এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আর আমাদের তন্নিমাও তো পড়াশোনা শেষ করে ফেলেছে। তাদের জন্য ভালো পাত্রপাত্রী খোঁজা দরকার। এই কথা শোনার পর আমার মনে হলো যেন আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি আর চোখে তন্নির দিকে তাকালাম। দেখলাম তার চোখ দুটো জলে ভরে উঠেছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি উঠে দাঁড়িয়ে সবার সামনে বললাম, বাবা, চাচা, আমার কিছু কথা বলার ছিল। আমার এই আকস্মিক আচরণে সবাই আমার দিকে অবাক হয়ে তাকালেন। আমি একটু সাহস সঞ্চয় করে বললাম, আমি তন্নিকে আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তোমাদের অনুমতি পেলে আমাদের সম্পর্কটাকে আমি একটা সুন্দর পরিণতি দিতে চাই। আমার কথা শেষ হতেই পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। আমি ভয়ে ভয়ে সবার মুখের দিকে তাকাচ্ছিলাম। বাবা চাচা গম্ভীর মুখে বসেছিলেন, মা চাচি একে অপরের দিকে তাকাচ্ছিলেন, আর তন্নি, সে তো লজ্জায় আর বিস্ময়ে পাথরের মতো হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম, হয়তো আমি আমাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করতে গিয়ে ভুল করে ফেলেছি। হয়তো তারা আমাদের এই বন্ধনের গভীরতা এখনও মেনে নিতে প্রস্তুত নন। আমার মনে হচ্ছিল আমাদের এই পথটা এখানে এসে থমকে যেতে পারে। সেই পিনপতন নীরবতা ভেঙে প্রথম কথা বললেন আমার বাবা। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তুই যা বললি তাকে তুই ভেবেচিন্তে বলছিস? তুই কি জানিস এর পরিণাম কি হতে পারে? সমাজ, আত্মীয় স্বজন, তারা বিষয়টাকে কিভাবে নেবে? বাবার প্রশ্নের মধ্যে রাগ ছিল না, ছিল এক ধরনের উদ্বেগ। তিনি আমার সিদ্ধান্তের গভীরতা বুঝতে চাইছিলেন। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, বাবা, আমি সবকিছু ভেবেই বলেছি। আমি জানি আমাদের পথটা সহজ হবে না, কিন্তু আমি এটাও জানি যে তন্নি আমার জীবনে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের একে অপরের প্রতি যে অনুভূতি তা কোনো অন্যায় নয়। আমরা একে অপরকে সম্মান করি, বিশ্বাস করি। তোমাদের আশীর্বাদ পেলে আমরা সব বাধা অতিক্রম করতে পারব। আমার কথা শেষ হওয়ার পর চাচা মুখ খুললেন। তিনি তন্নির দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলেন, মা, ইরফান যা বলল তাতে কি বউর সম্মতি আছে? তন্নি এতক্ষণ ধরে কাঁদছিল। সে কান্না ভেজা চোখেই মাথা নেড়ে সম্মতি জানালো। তার এই একটা সম্মতিতেই যেন আমার বুকের ওপর থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল। আমি বুঝতে পারলাম সেও আমার মতোই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। এরপর ঘরের পরিবেশটা ধীরে ধীরে সহজ হতে শুরু করল। মা এবং চাচি উঠে এসে তন্নিকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে ছিল আনন্দের অশ্রু। মা আমার মাথায় হাত রেখে বললেন, তোরা যে একে অপরকে এত যত্ন করিস তা আমরা অনেক আগেই বুঝেছিলাম। আমরা শুধু তোদের মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। তোদের সিদ্ধান্তে আমরা খুশি। বাবা এবং চাচা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর বাবা আমাদের দিকে তাকিয়ে বললেন, তোদের অনুভূতি যদি সত্যি হয়, তোদের সম্পর্ক যদি পবিত্র হয়, তাহলে সমাজ বা আত্মীয় স্বজনার কথায় আমাদের কিছু যায় আসে না। আমরা তোদের পাশে আছি।
এই কথা শোনার পর আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। আমি বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম। অবশেষে অনেক ভুল বোঝাবুঝি, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের সম্পর্কের এক সুন্দর পরিণতি হলো। দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করার প্রতিজ্ঞা করলাম। যে তন্নিকে আমি একদিন ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিলাম, সেই তন্নি আজ আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমি তার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমি তোকে পেয়েছি। বন্ধুরা, গল্পের শেষ পর্যায়ে আমি তোমাদেরকে বলবো, আন্তরিকতা এক অদ্ভুত জিনিস। কখনো কখনো আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষটাকেই ভুল বুঝি। তার যত্নের প্রকাশভঙ্গি আমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার যত্নটা মিথ্যে। সত্যিকারের আন্তরিকতা হলো অনেকটা লুকানো গুপ্তধনের মতো, যা খুঁজে বের করতে হলে প্রয়োজন হয় ধৈর্য, বিশ্বাস আর সম্মান। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, জীবনে কখনো কোনো মানুষকে তার বাহ্যিক আচরণ দেখে বিচার করতে নেই। প্রতিটি মানুষের যত্নের প্রকাশভঙ্গি আলাদা। কেউ হয়তো খুব সহজেই তার আন্তরিকতা প্রকাশ করতে পারে, আবার কেউ হয়তো তার যত্ন আর দায়িত্বের মাধ্যমে আন্তরিকতা প্রকাশ করে। আমাদের উচিত সেই আন্তরিকতাকে বোঝার চেষ্টা করা, তাকে সম্মান করা। সন্দেহ আর ভুল বোঝাবুঝি একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। তাই যে কোনো সম্পর্কে বিশ্বাস আর স্বচ্ছতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। সত্যিকারের আন্তরিকতা সব বাধা অতিক্রম করে ঠিকই তার পথ খুঁজে নেয়, যেমনটা আমার আর তন্নির জীবনে হয়েছে। আন্তরিকতা পবিত্র, একে শ্রদ্ধার চোখে দেখুন। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।